একবারে ঘাম দিয়েছে, ঘামটা মোচ আগে। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ সোমবার, এখন বাজে বেলা 12টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। এই যে সেজেগুজে বেরিয়ে পড়েছি। আজকে রায়বাবুর চেক আপ আছে। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি ও বেরিয়েও পড়েছি। আর এই যে আমি সব জিনিসপত্র ভালো করে আরও একবার দেখে নিয়েছি যে ঠিক করে নিয়েছে কি না। আর এদিকে রায়বাবু বসে রয়েছে সেজেগুজে, আর বসে বসে খেলা দেখছে। বলছে গাড়ি আসুক তারপরে বেরোচ্ছি। গাড়ি তো এসে গেছে, এবার সবাই বেরিয়েও পড়ছি। সায়নের কাকা এবার ঘরে চাবি টাবি দিয়ে সবার শেষে বেরোবে। তাহলে রায়বাবু এগিয়ে যাক, আর আমিও একটু আমাদের মন্দিরে প্রণামটা করে যাই। রায়বাবু এটা দিয়ে এসে প্রণামটা করে নেবে। আর এই যে গেটের সামনেই গাড়িটা দাঁড়িয়ে আছে। রায়বাবু বলছে গাড়িটাকে একটু সামনে নিয়ে আয়। এই বলে রায়বাবু ঠাকুরকে প্রণামটা সেরে নিচ্ছে, আর গাড়িটাও সামনের দিকে এগিয়ে এসেছে। আর সামনে তো বসবে সায়নের কাকা, আর পিছনে আমি আর রায়বাবু বসবো। সায়ন রানীহাটি থেকে উঠে পড়বে, ও তো মামার বাড়ি আছে, আর ওর বাবার চেক আপ আছে, আর ও যাবে না। বললো আজকে আর স্কুলে যাব না, তাহলে একটু বাবার সঙ্গেই চেক আপে যাব। এই যে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, আর এখান থেকে সায়নকে যেখানে তুলবে সেখানে যেতে ঘন্টাখানেক সময় লাগবে। এই যে যেতে যেতে রায়বাবু বলছে যে এই যে চারিদিকটা সব ধুয়ে মুছে গেছে এই বন্যার সময়। আর বলছে দেখো ডান দিকটা পুরো সবুজ, আর আমাদের বাঁ দিকটা পুরো বন্যায় ভেসে গিয়ে সব ফসল নষ্ট হয়ে গেছে। এই দিকটা তাকাতেই আমাদের কীরকম একটা মনের ভিতরে হচ্ছে। বলতে বলতে দেখুন অনেকটাই বেরিয়ে এসেছি, আর চারিধারে প্রচুর কাশ বনে ভর্তি হয়ে রয়েছে। দুর্গা পুজো তো সামনে এসেই গেল, আর কাশ ফুলে ভর্তি। এদিকে সায়নের বাবা সায়নের সঙ্গে কথা বলে নিয়েছে। বলছে বাবা তোমরা কোথায়? আমি তো অনেকক্ষণই চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। বলছে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাক, সেই জায়গাটা থেকে তোকে নিয়ে নেব। আর এসেও পড়েছি, আর এই জায়গাটা প্রচণ্ড যানজট হয়। এত যানজট যে ঘন্টাখানেকও সময় লেগে যায় মাঝে মাঝে এই জ্যামটা ছাড়তে। ওই যে সায়নের কাকা নেমে পড়েছে, সায়ন কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্যে। বলে তো দিয়েছে একটা নির্দিষ্ট জায়গায়, আর ওর মামার বাড়ি এই ডান দিকটায় পড়ে জানেন, খুবই কাছাকাছি। আর ওই দেখুন সবুজ জামা পরে যেটা, সেটা এই সায়ন ওইখানে দাঁড়িয়েছিল, ওর কাকা ওকে নিয়ে আসছে। এই যে এবারও বসবে, ওর বাবা একটু সরে আসছে মাঝখান দিকে। আর এত গরম যে দাঁড়িয়ে কী করেছিল সেটাই ভাবতে অবাক লাগছে। আমার তো এই এসির ভিতরেও এত রোদের আতাশ লাগছে যে পুরো গালের একদিকটা পুরো জ্বালা জ্বালা করছে। এই দেখুন ঘামেতে একদম ভর্তি হয়ে গেছে। আমি বললাম এই ঘামটা মোছ ভালো করে। বলছে তুমি যদি এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে না, তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতে। এই বলে আমার আঁচলটা দিয়ে দিলাম, আর ওই আঁচলটা দিয়েই মুখটা ভালোভাবে মুছে নিয়েছে। রুমাল আছে তবু ওই আমার আঁচল দিয়ে মুখটা মুছে নিল। এবার কথা বলতে বলতে আমরা এগিয়ে যাই, আর আমি এই ডান দিক থেকে আকাশটা দেখছিলাম। শরতের মেঘটা না ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর একজনের কথাই বলছিলাম যে আমাদেরকে এই গাড়িতে করে নিয়ে যায়, সে এখন আর থাকে না। সেটাই সায়নকে ওর বাবা বলছে। আর এই যে আমি তো এইদিকে আকাশ দেখতে দেখতেই যাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজের কাছে আটকে আছি, আর সায়নের বাবা সায়নকে গল্প করছে, দেখ এইটা দিয়ে তোর মানুষ জেঠুর বাড়ি যাওয়া যায়। এই মানুষ জেঠু হচ্ছে সায়নের বাবার ছোটো কাকার ছেলে। উনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, উনি এখন বেঁচে নেই, মারা গেছেন। আর বলছে ওই যে ব্রিজের
অর্ধেকটা তোর জেঠু তৈরি করার বরাত পেয়েছিল, আর ওই সময় আমি ওখানে এসে তোর জেঠুর সঙ্গে থাকতাম। এই বলতে বলতে আমরা তো হসপিটালে পৌঁছে গেলাম গল্প করতে করতে। আর এই যে ওরা এগিয়ে গেছে, রায়বাবুর তো আবার বেশি সিঁড়ি ভাঙা যাবে না, সেই জন্যে রায়বাবু চলেছে লিফটের দিকে। আমি বললাম আমি সিঁড়ি করে চলে যাই। বলল না, সবাই মিলেই লিফটে করেই যাব। লিফটে করে এলে কি হবে, আবার এই এতটা হাঁটা রয়েছে। সায়নের কাকা অনেকটাই দূরে এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সায়নও রয়েছে, তারপরে রয়েছে রায়বাবু। আর এখানে সবাই তো উৎকণ্ঠা নিয়েই বসে আছে, এই জায়গাটায় ওটি হচ্ছে। অনেকক্ষণই তো এসে পৌঁছেছি। আর এই নারায়ণের জন্যে আমরা পুজো দেব বলে কিছু ফলমূল এনেছিলাম। আমি পুজোটা দিতে এলাম, আর ঠাকুর মশাই 7টার সময় করে পুজো করেন। সেই সময় যদি ডাক্তার আমাদের দেখানো হয়ে যায়, তাহলে আর প্রসাদ নিতে পারবো না, আর আমরা পুজোর সময় থাকতেও পারবো না। সায়ন বলছে চলো মা, আর ঠাকুরমশাই যখন এখন আসবে না, তাহলে আমরা বাবার কাছেই যাই। এই বলে আমরা গিয়ে যাচ্ছি। সায়ন বলছে যে কাকারা থাকলেও চলো আমরা একটু কফি খেয়ে কি যাব। আমি বললাম না, ঠিক আছে, তুই তোর কাকার সঙ্গে গিয়ে কফি খাবি। এই যে আমি একবার দোতলায় উঠলাম যে এখানের কফিটা নিয়ে যাব বলে। সায়ন বলল না, এখান থেকে কফি নিয়ে যাবার দরকার নেই, চলো আমরা উপরতলাতেই কফিটা খাবো। এই বলে আমরা আবারও ওই 3তলার দিকে যাচ্ছি। 3তলাতে যেতে যেতে হঠাৎ করেই সায়নের বাবা ফোন করলো, বলল যে দেখো, এখানে ডাক্তারবাবু দেখবে না, যেখানে ওটি হচ্ছে সেখানেই ডাক্তারবাবু দেখবেন। এই বলে আমাদেরকে তো ওখান থেকে পাঠিয়ে দিল। এই যে সৌরেনা ম্যাম, উনি বলে দিয়েছিলেন যে এখানে ডাক্তারবাবু আর চেম্বারটা করবেন না, ওটি হচ্ছে যেখানে সেখানেই হবে। এই বলে আমি রায়বাবুকে এবার আনতে গেলাম, যে তাহলে যেখানে ওটি হচ্ছে সেইখানেই আমরা গিয়ে বসবো। ও বাবা, বসে দেখি আমাদের ডাক্তারবাবুর ওটি হতে হতে সন্ধ্যে 7টা বেজে গেছে, আর আমাদের দেখানোর কথা ছিল 4টের সময়। বসে বসে ভীষণ বিরক্ত লাগছিল। আমরা যে আগে বসেছিলাম সেই জায়গাটা খুব ঠান্ডা ছিল, এসি চলছিল, কিন্তু ওটির ওখানে বাইরে এত গরম, আমরা থাকতে পারছিলাম না। তবে ডাক্তারবাবু দেখে বলেন যে রায়বাবু এখন ঠিকঠাকই আছে, এখন আর তেমন কোনো সমস্যা নেই, যেমন নর্মাল খাবার দাবার খাচ্ছে সেরকমই খাবে, তবে জলটা একটু বাধা নিষেধ আছে, ওটা 1.5 লিটারই খেতে হবে। আর এবার গাড়ি টাড়ি সবই চালাতে পারবেন, তবে আমরা একটু বারণই করেছি যে এত তাড়াতাড়ি আর চালাতে হবে না। তবে খাসির মাংস তো একেবারেই খাওয়া যাবে না, আর তেল ঝালও খাওয়া যাবে না। রায়বাবু নাকি ছোট থেকেই খেতে ভীষণ ভালোবাসেন, আর আজকে দেখুন রায়বাবুরই কত কিছু খাওয়া বারণ, সবাই খাবে সব রকম, আর রায়বাবু শুধু সেই হালকা ফুলকা খাবার খাবে। তাহলে অনেক রাত হলো, আজকে আমরা বাড়ির দিকে রওনা দিই। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে।